যুদ্ধ করে ইরানকে ঠিক ধরাশায়ী করে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। এটি আমরা সবাই দেখেছি। এখন তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে আর্থিকভাবে ধরাশায়ী করে ফেলার চেষ্টা করছে কি? সুপ্রিয় দর্শক, যদি তা না হবে তাহলে ইরানের উপরে একটা নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞার প্রকৃতি বিচার বিবেচনা করলেই বোঝা যাবে যে ইরানকে আর্থিকভাবে আরেকটু বেশি কোণঠাসা করে ফেলতে চায় যুক্তরাষ্ট্র। আবার ধরুন, নিষেধাজ্ঞার প্রকৃতি এমন যে ঠিক ওই জায়গাতে ইরানও আর্থিকভাবে যুক্তরাষ্ট্রকে একটা কঠিন মার দিতে চায়। কি সেই ঘটনা? কোথায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? চলুন এই কন্টেন্টে আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা জানেন যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার জন্য ইরান একটা কর্তৃপক্ষ তৈরি করেছে। পার্সিয়ান স্ট্রেইট অথরিটি বা এরকম একটা নাম দিয়ে একটা কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে। এই কর্তৃপক্ষের কাজ হলো কোন কোন জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করতে পারবে তার অনুমোদন দেয়া, অবশ্যই একটা নির্ধারিত ফি এর বিনিময়ে। অর্থাৎ তারা ফর্ম ছাড়ে, জাহাজগুলোকে সেই ফর্ম ফিল আপ করতে হয়, তার সঙ্গে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দিতে হয়, সেই টাকাটা আবার ইরানের নিজস্ব মুদ্রায় দিতে হয় এবং তারপরে এই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে কোন জাহাজকে তারা যেতে দেবে, কোন জাহাজকে তারা যেতে দেবে না। অর্থাৎ হরমুজ প্রণালীতে কে যাবে কে যাবে না তার উপরে কঠোর নিয়ন্ত্রণ এই কর্তৃপক্ষের মাধ্যমে ইরান আরোপ করেছে। অর্থাৎ বিশ্বের 20% জ্বালানি তেল বা ক্রুড অয়েল বা এলএনজি প্রবাহের উপর, চলাচলের উপরে ইরান শুল্ক আরোপ করেছে এবং ইরান নিয়ন্ত্রণ আরোপ করেছে। এবং এই 20% জ্বালানি পরিবহনের নিরাপত্তার দায়িত্ব ইরান নিজের হাতে নিয়ে নিয়েছে। এই যুদ্ধ শুরু করার আগে এই সব নিয়ন্ত্রণগুলো যুক্তরাষ্ট্রের হাতে ছিল এবং আন্তর্জাতিক ওপেন জলরাশি হিসেবে হরমুজ প্রণালী দিয়ে যে কেউ আসা যাওয়া করতে পারত, তার জন্য কাউকে কোনো রকম ফি দিতে হতো না। যখন যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ করে বসলো, তারপর ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং বিশ্বের তেলের বাজার হতভম্ব হয়ে যায়, থতমত খেয়ে যায়। তেল প্রবাহের বিঘ্ন ঘটার কারণে তেলের দাম হু হু করে বাড়তে থাকে এবং ডোনাল্ড ট্রাম্পের উপরও প্রেশার তৈরি হতে থাকে দেশের বাইরে, আমেরিকার ভেতরে, এই হরমুজ প্রণালী স্বাভাবিক করার জন্য। অর্থাৎ ইরান এটিকে একটা অসম যুদ্ধের কৌশল হিসেবে গ্রহণ করেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, এবং তারা এটিকে যুদ্ধের অংশ হিসেবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে। তাহলে যদি এই জায়গা ইরানের নিয়ন্ত্রণে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের তো এই যে আন্তর্জাতিক জলসীমানাতে তেল প্রবাহের জন্য যে সিকিউরিটি দেওয়ার কথা 1974-এ যে চুক্তি করেছে সৌদি আরবের সঙ্গে, পেট্রোডলার তৈরি হয়েছে, এই জায়গাতে একটা বড় ধরনের ধাক্কা লাগে। সুতরাং পেট্রোডলারকে ম্লান করে দেওয়ার জন্য, পেট্রোডলারের গৌরব, আধিপত্য, ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করেছে। অর্থাৎ ইরানও চেষ্টা করেছে কিন্তু যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে একহাত দেখে নিতে। যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ইরানের তেল বিক্রির $120 বিলিয়ন ইরান নিজের দেশে নিয়ে আসতে পারছে না। এখন যখন যুক্তরাষ্ট্র আসে আলাপ আলোচনা করার জন্য, তখন শর্ত হিসেবে ইরানের স্পিকার বাগের গালিবাফ প্রথমেই বলেন যে $120 বিলিয়ন আগে ফেরত দেন। এবং এই যে যেই আলাপ আলোচনাগুলো কাতারে চলছে, সেখানে ইরানের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে টাকাগুলো সব রাশিয়ার একটা অ্যাকাউন্টে দেওয়া হোক এবং রাশিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে কাতার হয়ে টাকাটা ইরানে প্রবেশ করুক। এরকম একটা ওয়ে আউট করেছিল ইরান, যা যুক্তরাষ্ট্র মানেনি। যুক্তরাষ্ট্র এটা মানতে পারবে না। কেন পারবে না? কারণ যুক্তরাষ্ট্র ইরানকে আর্থিকভাবে দুর্বল করে ফেলতে চায়। যদি ইরান আর্থিকভাবে দুর্বল হয়, সে দেশের যদি ইনফ্লেশন মানে মূল্যস্ফীতি থাকে, জিনিসপত্রের দাম বছর বছর বাড়তে থাকে, ঠিকমতো বিদ্যুৎ না থাকে, একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যায়, তাহলে এই সরকারের উপরে জনগণ ফুঁসে উঠতে পারে। এবং জনগণ যদি ফুঁসে ওঠে, সরকার পরিবর্তন করে ফেলে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের মনোবাসনা পূর্ণ হয়ে যায়। যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যা অর্জন করতে পারে না, সেটা তাহলে অর্থনৈতিকভাবে ইরানকে
অস্থিতিশীল করে ফেলতে পারলে অর্জন করে ফেলতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্র খুব সহজে ইরানকে তার আটকে থাকা এই $120 বিলিয়ন দিয়ে দিবে তা ভাবার কোনো কারণ নেই। আবার তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে তাও ভাবার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র চাইবে ইরানকে আর্থিকভাবে পিষে ফেলতে, ঠিক যেমনি ভাবে বিষয়টি বুঝতে পারে ইরানের যারা নেতা রয়েছেন তারা, এবং তারাও উল্টো ঠিক যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবেই মানে একটা প্রেসারে রাখার চেষ্টা করছে, যে কারণে এই যে তেলের বাজারকে অস্থির করে দিয়েছে ইরান, যার প্রেসার যেন যুক্তরাষ্ট্রের উপরে গিয়ে পড়ে। অর্থাৎ শুধুমাত্র যে আহ যুদ্ধক্ষেত্র বা গোলা বা সেনাবাহিনী নৌবাহিনী এসবই যে যুদ্ধগুলো হচ্ছে মিসাইল ঠেকানো তা নয়, আর্থিকভাবে অর্থনৈতিকভাবে ডলার ভার্সাস রিয়েল, ডলার ভার্সাস ইউয়ান, সেখানেও একটা বিশাল লড়াই চলছে। আর রাজনীতির সঙ্গে তো অর্থনীতির সেই সূত্রটা আপনারা সবাই জানেন সুপ্রিয় দর্শক, কার্ল মার্কসের আমল থেকেই এটি সবার কাছে প্রচলিত আছে। কি সেটি? অর্থনীতি এবং রাজনীতির সম্পর্ক হলো সমুদ্রের সেই বরফের মতো, যে বরফের 90 ভাগ থাকে পানির নিচে, 10 ভাগ থাকে উপরে। এটি বরফের ধর্ম। সমুদ্রের বরফের যতটুকু আমরা চোখে দেখি সেটি 10 ভাগ, বাকি 90 ভাগ থাকে পানির নিচে। যে চোরা বরফের ধাক্কা খেয়ে টাইটানিক মানে আনসিঙ্কেবল, যে জাহাজ তৈরি করার পর ভাবা হয়েছিল জীবনে কোনো দিন ডুববে না, সেই জাহাজ ধাক্কা খেয়ে তলিয়ে গিয়েছিল, সলিল সমাধি হয়েছে জাহাজের। সো নিচের 90 ভাগ হলো অর্থনীতি, যা দেখা যায় না, আর উপরের 10 ভাগ হলো রাজনীতি, যা দেখা যায়। অস্থিরতা, অনেক কিছু, ডিবেট, বিক্ষোভ, ভিন্ন মত, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, সবকিছু দেখা যায়, বোঝা যায়। কিন্তু এর নিচে থাকে অর্থনীতি। অর্থনীতি শেপ করে দেয় রাজনীতিটা কেমন হবে, রাজনীতির রূপটাকে অর্থনীতি নিয়ন্ত্রণ করে। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের ভেতরে অর্থনীতির যে লড়াই সেটি দেখা যাচ্ছে না, কিন্তু অর্থনীতির এই লড়াই উপরের লড়াইটাকে শেপ দিয়ে দিচ্ছে, যে কারণে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মীমাংসাটা হচ্ছে না, মীমাংসা হওয়া সম্ভব না, যদি না দুই পক্ষের কোনো একটা পক্ষ একটা বড় ধরনের ছাড় যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত এটি সম্ভব নয়। আলোচনা কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।